টানা 3 মাস ধরে ছেলেটা পড়ে আছে এভাবেই। অবস্থা কোনো উন্নতি হচ্ছে না ওর। ডাক্তাররাও এবার আশা ছেড়ে দেবে এমন অবস্থা। হসপিটালে নতুন ডক্টর এসেছে, নাম ওর ইয়ানা রহমান। পড়াশোনা করছে এ দেশেই। অবশেষে ডাক্তারি করার সৌভাগ্য হয়েছে তার। হসপিটালে জয়েনিং এর আজ 1 মাস হতে চলল মেয়েটার। প্রতিদিন ঘুম থেকে উঠেই ওর প্রধান কাজ হলো 103 নাম্বার কেবিনে রোগীকে দেখতে যাওয়া। লোকটাকে এই 1 মাস ধরে দেখে যাচ্ছে ইয়ানা, কেমন অসহায়ের মতো তাকিয়ে থাকে ওর দিকে। ছেলেটার গোলগাল ফর্সা মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে। চোখের চাউনি দিয়ে কত কথা বলতে চাইছে, কিন্তু আফসোস, কথা বলার শক্তিটুকুও নেই তার মাঝে। পেশেন্ট দেখা শেষ হলে কেবিন থেকে বেরিয়ে যেতে চায় ইয়ানা। লোকটার চুলে কিছুক্ষণ হাত বুলিয়ে গল্প করে ওনার সাথে বিদায় জানিয়ে উঠতে নেবে, তখনই ঠিক মনে হলো ইয়ানার কেউ ওর গায়ে থাকা ওড়নাটা ধরে রেখেছে। বুকের ভেতরটা কেমন ধক করে উঠল ইয়ানার। সে যা ভাবছে সেটা কি সত্যি? 3 মাস ধরে বেডে পড়ে থাকা পেশেন্ট কি তবে একটু একটু করে রেসপন্ড করছে? অবাক হয়ে লোকটার মুখ পানে তাকালো ইয়ানা। কাঁপা কাঁপা হাতে মুখের মাস্কটা খুলে অস্পষ্ট কণ্ঠে লোকটা উচ্চারণ করলো, ইয়াস কোথায়? আমার বোনকে পেয়েছে তো? ইয়ানা বুঝলো কৌশিকের কথাটা। কাছে গিয়ে দ্রুত অক্সিজেন মাস্কটা লাগিয়ে দিয়ে বলে উঠল, ইয়াস গেছে দেশে, আপনিও যাবেন। সুস্থ হয়ে উঠুন, আমি নিজে আপনাকে নিয়ে যাব। কষ্ট করে কিছুটা হাসলো কৌশিক, চোখ গড়িয়ে পানি পড়ছে ক্রমাগত। তবু আগের মতো করে বলল সে, আমার আর দেশে যাওয়া হবে না। এদিকে ইয়ানার হাতটা কাঁপছে। হঠাৎ করেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে ওর। কৌশিকের কান্নায় ইয়ানারও কেমন কান্না পাচ্ছে। কান্নাটা আটকে রাখতে ব্যর্থ হলো ইয়ানা। পাশের চেয়ারটাতে বসেই মুখে 2 হাত গুজে ডুকরে কেঁদে উঠল। কৌশিক বুঝল না ইয়ানার কান্নার কারণ। সে না হয় কাঁদছে নিজের অনিশ্চিত ভাগ্যের জন্য। ইয়ানা কাঁদছে কেন? দেশে বিছানায় শুয়ে থাকা কাশপিয়ার গায়ে হাত দিয়ে দেখল ইয়াদ। মেয়েটার গা জ্বরে পুড়ে যাচ্ছে, কাঁপছেও প্রচন্ড। হুট করেই কেন এমন হলো? এদিকে আসার সময় কাশপিয়ার পছন্দের চকলেট, আইসক্রিম আর বেলি ফুলের বানানো গাজরা নিয়ে এসেছিল ইয়াদ। ওকে আর দেয়া হয়নি জিনিসগুলো। ফুলটা রেখে আইসক্রিমটা ফেলে দিয়েছে জানলা দিয়ে। বাইরে আপাতত কেউ নেই। উজ্জ্বল খানিকক্ষণ আগেই বেরিয়ে গেছে কোথাও। ইশানের অবস্থা ভালো না, তাই সবাই গিয়েছে হসপিটালে। ইয়াসকে যেতে বলা হলেও সে যায়নি। ইশানকে দেখলে মেরেই ফেলবে হয়তো। ইয়াস একটা সুতির কাপড় নিয়ে ভিজিয়ে কপালে দিয়েছে কাশপিয়ার। মেয়েটা বিড়বিড় করে বলছে কি যেন। কাছে গেলে শুনলো ইয়াস। বারবার করে বলে যাচ্ছে কাশপিয়া, তুমি কবে ফিরে আসবে ভাইয়া? আমার সাথে এমন লুকোচুরি খেলছো? আমি কিন্তু রাগ করে চলে যাব আম্মু আব্বুর কাছে। বিড়বিড় করে কথাগুলো বললেও ইয়ার স্পষ্ট কথাগুলো শুনতে পেল। কৌশিকের কথাটা মাথায় আসতেই কল দিল ইয়ানাকে। উপমার অসুস্থতার বিষয়টাও বলল। ইয়ানা হয়তো শিখিয়ে দিল কিছু। ইয়াস কলটা কেটে কাবার থেকে কয়েকটা ব্ল্যাঙ্কেট বের করে এনে জড়িয়ে দিল কাশপিয়ার গায়ে। তবুও শরীরে কম্পন কমছে না মেয়েটার। ইয়াস উঠে যেতে নিলেই হাতটা ওর ধরে নেয় কাশপিয়া। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, যাবেন না। ওই লোকটা যদি আবার আসে, আমার খুব ভয় লাগছে। ইয়াস দ্রুত কাছে গেল ওর। মাথায় হাত বুলিয়ে কপালে আলতো করে চুমু দিয়ে বলে উঠল কাশপিয়াকে, যাচ্ছি না, তুমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো। ইয়াসের বাহু আঁকড়ে ধরেই চোখ জোড়া বন্ধ করে নিল কাশপিয়া। পাড়ি জমালো ঘুমের দেশে। কাশপিয়ার ঘুমন্ত মুখশ্রীর দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে ইয়াস। মুচকি হেসে ওর গালে হাত ছুঁয়ে বলে উঠল ইয়াস, এই মেয়ে এত সুন্দর কেন? সৃষ্টিকর্তা হয়তো এই মেয়েটার মধ্যে সব সৌন্দর্যই দিয়েছে। এমনি এমনি কি ইয়াস ওর নাম দিয়েছে উপমা? এই মেয়ে যে ইয়াসের মধুময় কবিতার প্রাণ, ওর অপার অনুভবের সন্ধান। ভোরের আলো ফুটেছে, চারিদিকে পাখির কিচিমিচি ডাক শোনা যাচ্ছে বাইরে। জানালার পর্দা ভেদ করে বাইরে আলো এসে ইয়াসের চোখে পড়তেই ঘুমটা ভেঙে গেছে ওর। চোখ মুখে বিরক্তি নিয়ে পাশে থাকা ছোট্ট বালিশটা মাথার উপরে চেপে ধরেছে। তখনই কাশপিয়ার কণ্ঠ শোনা গেল, আর কত ঘুমাবেন আপনি? ইয়াস কথা বলল না। চোখ দুটো আবারও লেগে এসেছে ওর। হুট করেই মনে পড়ল কাল রাতের ঘটনা। প্রচন্ড জ্বরে গা পুড়ে যাচ্ছিল উপমার। এখন কি তবে ঠিক আছে সে? উঠে বসলো ইয়াস। পাশে এসে দাঁড়িয়েছিল কাশপিয়া। ওর হাত টেনে নিজের কাছে বসালো ইয়াস।
তারপর কপালে গালে হাত দিয়ে দেখলো জ্বরটা কমেছে কিনা। নিশ্চিত হলো ইয়াস, এখন আর গায়ে জ্বরটা নেই মেয়েটার। কাশপিয়া এক ধ্যানে তাকিয়ে আছে ইয়াসের মুখ পানে। এই মুখটা ওকে নিয়ে এত ভাবে, অথচ পরিচয় মাত্র কিছুদিনের। কাশপিয়াকে এভাবে নিজের দিকে চাইতে দেখে ভ্রু কুঁচকাল ইয়াস। কাশপিয়া মনে হয় ভয় পেয়ে গেল ইয়াসের এমন চাহনিতে, চোখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াস কাশপিয়া চুপসে যাওয়া মুখটা দেখে হেসে বলে উঠল, আমি সুন্দর জানি, তাই বলে এভাবে তাকিয়ে থাকতে হবে? ইয়াসের কথার উত্তরে কাশপিয়াও বলে উঠল, হ্যাঁ, কাশপিয়ার দিকে কত মানুষ তাকিয়ে থাকে, সে কারোর দিকেই তাকায় না। প্রত্যুত্তরে ইয়াস বলে উঠল, তাই বুঝি? কাশপিয়াও বলে উঠল, তা নয়তো কি? ইয়াস বলল আবারও, মাত্রই কে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছিল আমাকে। ইয়াসের কথায় লজ্জা পেল কাশপিয়া। ইয়াসের কথার উত্তরে কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল সে। ইয়াস হাসলো আনমনে, উঠে চলে গেল ওয়াশরুমের দিকে। কাশপিয়াও জানলার পাশটা গিয়ে দাঁড়িয়েছে। মামার কথা খুব মনে পড়ছে ওর। কেমন আছে কে জানে। মামি ওর অবহেলা করলেও অসুস্থ মামা তো আগলে রেখেছিলেন ছোট থেকে। সেদিন বিয়ে থেকে মামাই পালাতে বলেছিল ওকে। কাশপিয়ার মনে পড়েছে সেদিনের কথা। কোণে সাজে যখন বসেছিল বিছানায়, কাশপিয়া কান্না করতে করতে ফুলে গিয়েছিল চোখ মুখ। উপায় না পেয়ে ভেবেছিল মা বাবার কাছেই চলে যাবে সুইসাইড করে। দরজা তখন ঠকঠক আওয়াজে ধ্যান ভাঙল ওর। মামার গলা শুনে দ্রুত গিয়ে দরজাটা খুলে দিল। ভাগ্নিকে বুকে জড়িয়ে বলেছিলেন তিনি, কাশপি, তুই তুই পালিয়ে যা। তোর ভবিষ্যতের কথা ভেবেই আমি তখন এই বিয়েতে রাজি হয়েছিলাম। ছেলে এমন আমি তা জানতাম না রে মা, ক্ষমা করে দে আমাকে, তুই পালিয়ে যা এখান থেকে। মামা জোর করে রাখা দুই হাত ধরে বলেছিল কাশপিয়া, আমি আমি এই বিয়ে করব না মামা, তুমি আমাকে বাঁচিয়ে নাও, আমি ভাইয়ের কাছে যাব। কাশপিয়ার মামা তখন বলে উঠল, তুই এখান থেকে পালিয়ে যা মা, পালিয়ে যা। কাশপিয়াও শুনল মামার কথা। কোনো কিছু না ভেবেই সুযোগ পেয়ে বাসা থেকে বেরিয়ে গেল ও। কিছু দূর যেতেই দেখে নিলেন ওর মামি। মরে যাবেন বলে ভয় দেখিয়ে আটকাতে চাইলেন ওকে। মামির মন বুলানো কথায় একটা সময় কাশপিয়াও মনে হলো বিয়েটা করে নেবে সে। মামিকে কিভাবে মরতে দেখবে নিজের জন্য। তখন কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসলেন ওর মামা। চিৎকার দিয়ে বললেন কাশপিয়াকে, কাশপি, তুই চলে যা মা, ফিরে আসবি না। ওই মদঘর মাতালের সাথে বিয়ে করার থেকে ভালো তুই পালিয়ে যা তুই। কাশপিয়া তখন ছোট ছোট চোখে তাকিয়েছিল মামার দিকে। ওর মামি তখন মামার দিকে চোখ রাঙিয়ে বলেছিল, আহাদের কাছে আমাদের ধার দেনা আছে, কাশপিয়াকে দিয়ে দিলে ওসব আর নেবেন না। নিজের ভালো কেন বুঝছো না তুমি? কাশপিয়ার মামা তখন ধমকের স্বরে বলে উঠল, চুপ করো। কয়টা টাকার জন্য আমার ভাগ্নিকে বিক্রি করে দেবে তুমি? কখনোই না।